বাস থেকে নেমে কাউন্টারে তার আশেপাশে এদিক ওদিক হেঁটে কাউকে খুঁজে চলছে আরশি। কিন্তু লোকটাকে সে দেখেছে সেই ছোটবেলায়, যখন তার 10-11 বছর ছিল। এরপর আর দেখা হয়নি তাদের। ব্যাগ হাতে নিয়ে ঠোঁট ফুলিয়ে এদিক ওদিক তাকাচ্ছে আরশি। অনেক যুবককেই চোখে পড়ছে তার, কিন্তু তার মামার ছেলে তা ঠিক চিনে উঠতে পারছে না সে। হয়তো বয়সের সাথে এখন চেহারাটাও পরিবর্তন হয়েছে ভাইয়ার। বিরক্ত হয়ে কপালে জমে থাকা ঘামের বিন্দু বিন্দু কণাগুলো মুছে ব্যাগটা পাশের চেয়ারে রেখে বসে পড়ে আরশি। ব্যাগ থেকে ফোনটা বের করে মামিকে ফোন দেয় সে। হ্যালো মামি। হ্যাঁ আরশি, তুই স্টেশনে পৌঁছেছিস? হ্যাঁ মামি, তোমার মাথা মোটা ছেলেকে সেই আধা ঘন্টা ধরে খুঁজে চলেছি, কিন্তু এখনও তার চাঁদ মুখখানা দেখতে পেলাম না। সে কি রে, আমি তো রিতকে সেই 1 ঘন্টা আগে পাঠালাম, এখনো যায়নি। কি জানি মামি, নাকি আমরা একে অপরকে চিনতে পারছি না জানি না। ভাইয়ার একটা ছবি দাও তো। দাঁড়া দিচ্ছি। রিত তোকে ঠিকই খুঁজে নেবে, আমি তাকে তোর একটা ছবি দিয়েছি। তোমার মাথা মোটা ছেলের দ্বারা কিচ্ছু হবে না, তুমি আগে তার একটা পিক দাও, আমি নিজেই খুঁজে বের করছি তাকে। আরশির কথায় যে তার মামি হেসে দিল তা ফোনেই শুনতে পারছে আরশি। আচ্ছা দাঁড়া দিচ্ছি। কিছুক্ষণ পর ফোনে একটা পিক চলে আসলো আরশির, কিন্তু হয়তো নেটে প্রবলেম হচ্ছে তাই পিকগুলো সাদা হয়ে আছে। আরশি একটু নেট খুঁজতে বাইরে যাবে, তখনই দেখল চার্জের অভাবে ফোনটাও তার জীবন ভাসিয়ে স্পট ডেড হয়ে গেল। বিরক্তিতে দাঁতে দাঁত চেপে আবার এসে বসল আরশি। একটা ছেলে এদিক ওদিক হাঁটতে হাঁটতে বিরক্তি নিয়ে তার থেকে একটু দূরে একটা চেয়ারে এসে বসল। ফর্সা একটা ছেলে, স্নিগ্ধ চুলগুলো কয়েকটা কপালে এসে পড়তেই তা হাত দিয়ে সরিয়ে দিল শ্বেত। গালে খোঁচা খোঁচা কালো দাড়ি যেন ফর্সা মুখে স্পষ্ট ফুটে উঠেছে তার। গায়ে কালো টি শার্টটা কিছুটা ঘামে ভিজে শরীরের সাথে লেগে আছে। টি শার্টের হাত আর কোনোই নিচ অব্দি উঠানো। ছেলেটার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে আরশি। ছেলেটা কপাল কুঁচকে এদিক ওদিক তাকিয়ে ফোন কানে তুলে নিল। শুধু ছেলেটার ঠোঁট নড়ছে, কথাগুলো আরশির কান অবধি পৌঁছাচ্ছে না। হ্যালো আম্মু। কি রে, তুই এখনো স্টেশনে পৌঁছাসনি? মেয়েটা আধা ঘন্টা ধরে বসে আছে ওখানে। আমি তো স্টেশনেই আছি। খুঁজে পেয়েছিস? না, এখনো পাইনি। সে নাকি নীল কালারের জামা পরে এসেছে, আর তোকে তো তার ছবিই দিলাম, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। নীল কালারের জামা পরে তো সামনে দিয়ে অনেক মেয়ে হেঁটে গেছে, আন্দাজে কাকে ধরে নিয়ে যাব বলো? আচ্ছা, ওর নাম্বারটা দাও তো। আচ্ছা নে। ওকে আম্মু, টেনশন করো না, এবার খুঁজে বের করতে কোনো প্রবলেম হবে না। ফোন কেটে আরশির নাম্বারে ফোন দিল রিদ, কিন্তু বারবার ফোনটা বন্ধ পাচ্ছে। কুচকানো কপালে হাত রেখে বিরক্ত প্রকাশ করল সে। আর সেই তখন থেকে তার দিকে তাকিয়ে আছে আরশি। রিদ এবার ডানে বামে তাকাতেই আরশির চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নেয় আরশি। সে যেন এক বিব্রতকর অবস্থায় পড়ে গেল। হৃদ ভ্রুযুগল কুঁচকে মেয়েটার দিকে তাকালো। ওর পরনেও নীল জামা। আরশি আবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নেয়। হৃদ এবার ফোনটা পকেটে পুরে মেয়েটার দিকে এগিয়ে যায়। মেয়েটার সামনে দাঁড়িয়ে বুকে দুহাত গুজে বলে ওঠে, ইউ আর আরশি, রাইট? আরশি ডানে বামে তাকিয়ে উত্তর দেয়, ইয়েস, বাট হু আর ইউ? ছেলেদের দিকে এভাবে তাকিয়ে থাকতে লজ্জা করে না? মানে? সেই তখন থেকে দেখলাম আমার দিকে তাকিয়ে আছেন। দেখুন ভাইয়া, আপনি ভুল ভাবছেন। আসলে আমি একজনের অপেক্ষায় আছি, বাট তাকে আমি চিনি না। আপনাকে দেখে তার মতো লাগলো তাই। তাই এভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিলেন, তাই তো? আরশির মেজাজ এবার চরম পর্যায়ে। কী ভাবেন নিজেকে?
আপনি কোন দেশের হিরো যে আপনার দিকে তাকিয়ে থাকবো? তখনই ফোনটা বেজে ওঠে হৃদের। হ্যালো রিদ, খুঁজে পেয়েছিস? আমি ফোন দিচ্ছি, দেখি ফোন বন্ধ। পেয়ে গেছি আম্মু, তবে এটাকে কোনো দিক দিয়ে আমার মেয়ে মনে হয় না, যেন কাঁচা মরিচ দিয়ে তৈরি করা হয়েছে তাকে। নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু বলেছিস, দে ওকে ফোনটা দে। হৃদ আরশির দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে ওঠে, নে আম্মুর সাথে কথা বল। অবাক হয়ে ভ্রুকুচকে লোকটার দিকে তাকায় আরশি হৃদের হাত থেকে ফোনটা নেয়। কিরে, বলেছি না রিদ তোকে ঠিকই খুঁজে বের করে নিবে। এখন তাড়াতাড়ি বাসায় চলে আয় দুজন। আপনি তাহলে ভাইয়া? তাহলে আমায় চিনতে পারেননি কেন? মামি তো আপনার কাছে আমার পিক দিলই। হৃদ আরশির মাথায় একটা চাটি মেরে বলে ওঠে, এভাবে হিজাবে মুখ ঢেকে রাখলে তো আমি নিজের বউকেই চিনব না। তুই তো দূরে থাক, চল এখন। দরজায় কলিং বেল বাজতেই হৃদের মা এসে খুলে দেয় দরজা। আরশিকে দেখেই জড়িয়ে ধরে সে। আসতে কোনো অসুবিধা হয়নি তো মা? না মামি। আয় ভেতরে আয়, ফ্রেশ হয়ে নে, তারপর গল্প করা যাবে। আমিও ওটাই ভাবছিলাম মামি। আয়। আর রিদ, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে, আজ শুক্রবার, জুম্মায় যেতে হবে তো। আমিও ওটাই ভাবছিলাম আম্মু। আরশি ভ্রুকুচকে বলে ওঠে, আমার কথা রিপিট করলেন কেন আপনি? আর কিছু না বলেই নিজের রুমের দিকে হাঁটা দিল হৃদ। বিকেলে পুরো বাড়িটা হেঁটে দেখছে আরশি। বাড়ির পেছনের দিকটায় বাগানটা চোখে পড়তেই পূর্বের স্মৃতিতে হারিয়ে যায় আরশি। সেই ছোট্টবেলায় ওই বাগানে কত খেলেছে হৃদের সাথে। যদিও হৃদ তার বয়সে বড়, তবুও টেনে টেনে আরশির সাথে সাথে নিয়ে যেত হৃদকে তার সাথে খেলার জন্য। খেলবে না বললে হাত পা ছুঁড়ে সে কি কান্নাকাটি। খেলার মাঝে হৃদকে খুব বকে টোকে বলিয়ে কতবার যে বিয়ে করেছে তা আরশির নিজেরও হিসাব নেই। একদিন এভাবে বিয়ে করে হৃদকে বলে ওঠে, ভাইয়া চোখ বন্ধ করো। কেন? উফ, করো না। আচ্ছা করলাম। আরশি হৃদের পায়ের উপর পা রেখে একটু উঁচু হয়ে হৃদের মাথার পেছনে হাত রেখে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয়। সেদিন একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল হৃদ। এসব কি করছিস আরশি? কেন? আমরা না এখন জামাই বউ? একটু আগেই তো কবুল বললি, তাই আমার যা ইচ্ছা তাই করব। হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, এসব কোথা থেকে শিখেছিস? মুভিতে দেখিসনি তুই? আয় বাসায় আয়, ফুপিকে বলে আজ থেকে তোর মুভি দেখা বন্ধ করছি। হৃদ সেদিন টানতে টানতে সবার সামনে নিয়ে গেল আরশিকে। আজ থেকে আরশির মুভি দেখা বন্ধ। হৃদের মা বলে ওঠে, কেন, কি হয়েছে? দিন দিন শয়তান হয়ে যাচ্ছে ও। কেন, কি করলো সে? তুমি জানো সে আজ আমাকে কি কি মানে কি করেছিল? কি করেছে বলবি তো? মানে না, কিছুই করেনি। তাহলে এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? রাগে ওখান থেকে চলে গেল হৃদ। সেদিনের কথা মনে পড়তেই গালে হাত দিয়ে খিলখিল করে হেসে ওঠে আরশি। পেছন থেকে হৃদ বলে ওঠে, কিরে পেতনির মতো এত হাসছিস কেন? হৃদের কথায় পেছন ফিরে আরশি। বুকে হাত গুজে বারান্দায় দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে হৃদ। কিরে কি ভাবছিলি? আচ্ছা ভাইয়া, আপনার গার্লফ্রেন্ডের নাম কি? আরশি যে তার গার্লফ্রেন্ড আছে কিনা তা জানতে চাইছে, ওটা ভালোই বুঝতে পারছে হৃদ। একটু ভেবে উত্তর দিল, না, আগে থেকে যদি বিয়ের জন্য পাত্রী ঠিক করা থাকে তাহলে গার্লফ্রেন্ডের কি প্রয়োজন। মুখটা মলিন করে সেখান থেকে হেঁটে চলে গেল আরশি। এখানে আসার আগে কত কিছু প্ল্যান করে রেখেছিল সে। হৃদকে নিয়ে কত কিছু ভেবে রেখেছিল, সব যেন নদী ভাঙনের মতো স্রোতের সাথে ভেসে চলে গেল। সব ভুলে গেছে সে।
না হলে কিছুতেই অন্য একটা মেয়েকে নিজের হবু বউ বানাতে পারত না। বিষণ্ণ মনে ছাদের এক কোণে বসে গোধূলির আলোর পানে চেয়ে আছে আরশি। ধীরে ধীরে আলোটাও বিলীন হয়ে যাচ্ছে। দূর, ভাল লাগে না। পরদিন দুপুরের জন্য রান্না করছে হৃদের মা। আরশি গিয়ে তার পাশে দাঁড়ায়। মামি মুখে একটা হাসির রেখা টেনে বলে ওঠে, কি মা, কিছু বলবি? হুম। আচ্ছা বল। আজ আমি রান্না করব, তুমি সরো। পাগল মেয়ে বলে কি? তোর রাখতে হবে না, তুই গিয়ে টিভি দেখ, না হয় ফ্রেশ হয়ে নে। আরশি মুখ গোমরা করে বলে ওঠে, তুমি কি ভাবছো আমি ধরতে পারি না? মায়ের কাছ থেকে সব শিখে নিয়েছি আমি। তোমার কোনো কথাই আমি শুনবো না, আমি রাঁধবই আজ। সবাই মিলে খাচ্ছে আরশি, হৃদ ও তার বাবা মা। হৃদের বাবা খেতে খেতে বলে ওঠে, আজ রান্নাটা একেবারে ফাটাফাটি হয়েছে। এত সুন্দর রান্না শিখলে কবে তুমি? আমি না, আজ রান্নাটা আরশি রেঁধেছে। তাই তো বলি, দেখতে হবে না, আমার একমাত্র বৌমা বলে কথা। বাবার কথায় বিষম উঠে যায় হৃদের। তার মা তার দিকে পানি এগিয়ে দেয়। অবাক হয়ে তাদের কাণ্ড দেখে যাচ্ছে আরশি। হৃদের রুমে হেঁটে হেঁটে এদিক ওদিক চোখ বুলাচ্ছে আরশি। গোছানো রুমটার দেওয়ালে লাগিয়ে রাখা প্রতিটা ছবি যেন অবাক করে দিচ্ছে তাকে। এগুলো যে তার আর হৃদের একসাথে খুনসুটিময় সেই ছোটবেলার ছবিগুলো। একটার মাঝে আরশিকে কোলে নিয়ে হাঁটছে হৃদ, অপরটায় হৃদের চুল টেনে ছিঁড়ে ফেলছে সে। তার পাশে পেছন থেকে হৃদের গলা জড়িয়ে ধরে পিঠে চড়ে 2 পা দোলাচ্ছে সে। এমন অসংখ্য ছবি দেওয়ালে লাগানো, সবগুলোর মাঝখানে বড় করে একটা ফ্রেমে বন্দি দুজন। সেলফি মোডে আরশি হৃদের গলা জড়িয়ে গালে গভীরভাবে চুমু দিচ্ছে, আর 2 চোখ বন্ধ করে আছে হৃদ। এত ছবির মাঝে যেন সেই ছবিটাই নজর কাড়ে আরশির। মুখ দিয়ে অজান্তে একটা হাসি বেরিয়ে আসে তার। হাসি মাখা মুখ নিয়ে ছবিটা ছোঁয়ার উদ্দেশ্যে হাত বাড়ায় আরশি। তখনই পেছন থেকে কারো কথা কানে আসে তার, একদম ছবি না, আমার আর আমার বউয়ের ছবি। আরশি এবার জোর গলায় বলে ওঠে, ছুব, 100 বার ছুব, 1000 বার ছুব, আপনার কি? দেখবি? তবে রে, দাঁড়া, দেখাচ্ছি। গগনে ওঠা মস্ত বড় 4টার কিরণ ছড়াতে ব্যস্ত চারদিকে। পিনপতন নীরবতা বিরাজ করছে প্রকৃতি জুড়ে। রাত তখন 11:55। বিষণ্ণ মনে খাটের মাঝখানে বসে আছে আরশি। মাথার উপর ফ্যানটা এক নিয়মে ঘুরছে। আর মাত্র 5 মিনিট বাকি। জীবনের আরও 1টি বছর পার করতে যাচ্ছে সে। কিন্তু এই মুহূর্তে কারো শূন্যতা প্রচণ্ড রকমভাবে জেগে উঠেছে তার মনে। গত 1 বছর ধরে হৃদের থেকে দূরে সে। ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পর থেকে ঢাকায় থাকে হৃদ, আর আরশি থাকে চট্টগ্রাম হৃদদের বাড়ি। হৃদ সম্পর্কে আরশির মামাতো ভাই হয়। আরশির মা মারা যাওয়ার পর আরশির বাবা আরেকটা বিয়ে করে, যাতে আরশির মায়ের শূন্যতা পূরণ হয়। কিন্তু খুব কম মানুষই পারে অন্যের মেয়েকে নিজের মেয়ের মতো ভাবতে। আস্তে আস্তে আরশির ব্যাপারে উদাসীন হয়ে যায় তারা। তখন আরশির বয়স ছিল 12 বছর আর হৃদের 16। হৃদের বাবা আরশিকে নিয়ে আসে তার কাছে। তখন থেকে তাদের কাছেই বড় হয় আরশি। হৃদ সবসময় আরশির এক্সট্রা কেয়ার নিলেও ভালোবাসি শব্দটা প্রকাশ করেনি আরশির কাছে। ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে ঢাকা চলে যাওয়ার পর থেকে আর তেমন যোগাযোগ হতো না তার সাথে। পড়াশোনায় প্রচুর ব্যস্ত থাকে, হয়তো 2-1 বার এসেছিল বাড়ি। কিন্তু দুঃখের বিষয় তখন আরশি এর বাড়িতে বেড়াতে গেছে, নয়তো ওর বাড়ি। তাই 1 বছরেরও অধিক সময় ধরে দেখা হয়নি তাদের মাঝে। ফোন হাতে বসে আছে আরশি। হৃদের নামের পাশে সবুজ বাতিটা জ্বলজ্বল করছে। আরশির
দৃঢ় বিশ্বাস সবার আগে যেই উইশটা আসবে তা থাকবে হৃদেরই। 12টা বাজতেই কয়েকটা আইডি থেকে মেসেজ ও টাইমলাইন পোস্ট আসলো। প্রায় 100 শব্দেরও অধিক ছিল মৃন্ময়ের উইশ। এবার 80 সাথে এসএসসি দিবে মৃন্ময়, এই নিয়ে কম করে 10 বারের উপরে প্রেমের প্রস্তাব দিল সে। আর সে বসে আছে হৃদের উইশের অপেক্ষায়। 1টা বাজলো, 2টা বাজলো, 3টা বাজলো, তবুও কোনো উইশ পেল না সে। হৃদও অফলাইনে চলে গেছে, গাল ফুলিয়ে বসে আছে আরশি। সত্যি হৃদ ভাই ঢাকায় যাওয়ার পর অনেক বদলে গেছে। বাড়িতে ফোন দিলেও আমার সাথে কথা বলে না সে। মুখটা শ্রাবণের কালো মেঘের মতো করে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে আরশি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বাইরে আসে আরশি। কিচেনে হৃদের মা নাস্তা তৈরি করছে। আরশিও গিয়ে যোগ দেয় তার সাথে। গিয়ে দেখে কয়েক রকম পিঠা বানাচ্ছে মামি। আরশি পিঠার দিকে তাকিয়ে ভাবে, হৃদ ভাইয়ের এই পিঠাগুলো খুব পছন্দের ছিল। ইস, যদি বাড়িতে থাকতো তাহলে প্রতিদিন এভাবে বানিয়ে খাওয়াতাম তাকে। পাশ থেকে হৃদের মা বলে ওঠে, আরশিমা, এভাবে কি গুনগুন করছিস? না মানে, আমি আজ তো এত রকমের পিঠা বানাচ্ছ, তাই ভাবছি কেউ আসছে কিনা। কই না তো, ইচ্ছে হলো তাই বানাচ্ছি। ও, তখনই কলিং বেলটা বেজে ওঠে। হৃদের মা একটু হেসে বলে ওঠে, এসেছে, যা দরজা খুলে দে। কে মামি? মামাকে তো দেখলাম নামাজ পড়ে চলে এসেছে আরও আগেই। তাহলে দেখ কে এসেছে। বিড়বিড় করতে করতে আরশি চলে গেল দরজা খুলতে। হৃদের মা আরশির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে আবার পিঠা বানানোতে মন দিলেন। আরশি ভাবল হয়তো দুধওয়ালা এসেছে, কিন্তু এত সকালে কেন আসবে সে? চটাং চটাং করে দরজা খুললেও বাইরে থাকা লোকটাকে দেখে স্তব্ধ হয়ে যায় সে। কালোর মাঝে লাল ডোরাকাটা জুতো, পরনে কালো প্যান্ট, সাদা টি শার্ট গায়ে, কাঁধে একটা ব্যাগ ঝোলানো তার। এক হাতে ব্যাগের বেল্ট ধরে অপর হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে হৃদ ভাই। ফোনটা পকেটে নিয়ে ডান হাতে আরশির গালটা আলতো করে টেনে দিয়ে ভেতরে ঢুকে গেল হৃদ। আরশির সমস্ত শরীর জুড়ে একটা শীতল শিহরণ বয়ে গেল। 1 বছরেরও বেশি সময় ধরে যেই মানুষটাকে দেখার জন্য মনটা ছটফট করছিল, আজ হুট করে তাকে এভাবে দেখে সব স্বপ্নের মতো মনে হলো তার। তার এই বার্থডেতে সবচেয়ে বড় সারপ্রাইজ হিসেবে এটাকেই নির্বাচন করে ফেলল মনে মনে। ফ্রেশ হতে চলে গেল হৃদ। আরশি এক এক করে সব নাস্তা সাজিয়ে দিল টেবিলে। নাস্তা সাজিয়ে দিয়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলল আরশি। আজ এই লোকটার সামনে কিছুতেই পড়া যাবে না। তাকে দেখলেই যেন বুকের ধুকপুক শব্দটা ক্রমশই বাড়তে থাকে তার। আজ 1টা বছর ধরে আমার থেকে দূরে থেকে শুধু কষ্টই দিয়েছে আমায়। আমার সাথে যোগাযোগও করে না সে। পেয়েছেটা কি সে? আমার কোনো অভিমান নেই বুঝি? আজ বাহিরে যাই হয়ে যাক না, কিছুতেই খুলব না দরজা, কারণ তার সামনে পড়া মানেই রাগ অভিমান সব পানি হয়ে যাওয়া। আজ কিছুতেই তা হতে দেওয়া যাবে না। প্রচুর রাগ, প্রচুর অভিমান, প্রচুর ভাব নিয়ে থাকতে হবে আজ। আর পূর্বের মতো চকলেট আইসক্রিম দিয়ে আমার রাগ ভাঙাবে সে। হৃদের মা আরশিকে ডেকেও বের করতে পারল না রুম থেকে, এমনকি হৃদের বাবাও না। আরশিমা, বের হ, আজ তোকে ফুচকা খাওয়াতে নিয়ে যাব। হৃদ বিরক্তি নিয়ে বলে ওঠে, কি শুরু করলে তোমরা? আজ কতদিন পর আসলাম তোমাদের নিয়ে একসাথে খাবো তা না, এক ভাবওয়ালিকে নিয়ে পড়ে আছো। এখন বের হবে না তো কিছুক্ষণ পর ঠিকই গুড় করে বের হয়ে আসবে। হৃদের কথা একটু কষ্ট পেলেও মন খারাপ করল না আরশি, কারণ তার ধারণা একটু পর হৃদ নিজেই আগের মতো খাবার নিয়ে হাজির হবে তার রুমে। না, আজ কিছুতেই রাগ ছাড়া যাবে না, প্রচুর রাগ করে থাকতে হবে। কিন্তু আরশির চিন্তাধারা মিথ্যা প্রমাণিত করে নাস্তা সেরে রুমে চলে গেল হৃদ। সারা রাত গাড়িতে থেকে তেমন ঘুম হয়নি তার। এখন একটু বিশ্রাম নিতে হবে। যাওয়ার আগে মাকে কড়া করে বলে গেছে, আমার রুমে যাতে কেউ অযথা আমায় ডিস্টার্ব করতে না ঢুকে। তিরিং বিরিং পাগুলো কেটে একদম হাতে ধরিয়ে দিব বলে দিলাম।
এবার আরশি ভালোভাবেই বুঝতে পারল তাদের মাঝে দূরত্ব বেড়ে গেছে। হৃদ বদলে গেছে আগের চেয়ে, হ্যাঁ অনেক বেশি বদলে গেছে সে। হৃদের বাবা আরশির জন্মদিন উপলক্ষে বাড়িতে একটা ছোটোখাটো পার্টির কথা বলছিল। এতে খুশিতে হকচকিয়ে উঠে আরশি, কিন্তু পার্টির ঘোর বিরোধিতা করে হৃদ। তার জোর কথা, এই বাড়িতে কোনো পার্টি হবে না। হৃদকে কিছুতেই রাজি করাতে পারেনি কেউ। আরশির কান্না কান্না ভাব, চোখ দুটি লাল হয়ে পানি জমে গিয়েছে চোখে। কারণ সে জানে হৃদ যেহেতু হবে না বলে দিয়েছে, তাহলে তার আর জন্মদিন পালন করা হবে না, এটা শিওর। কান্না ভাব নিয়ে দৌড়ে নিজের রুমে চলে যায় আরশি। আজ সারাদিন আর কারোর সাথে কোনো কথা বলেনি আরশি। দরজা বন্ধ করে শুয়ে আছে সে। রাত তখন 10টা। আরশির ফোনটা একের পর এক বেজে চলছে। স্ক্রিনে বারবার ভেসে উঠছে হৃদের নাম। এবার ফোন রিসিভ করে আরশি রাগী গলায় বলে ওঠে। হৃদ ঠান্ডা মাথায় বলে ওঠে, কি হয়েছে দেখছেন না? আমি ঘুমাচ্ছি, তাও কেন বারবার ফোন দিচ্ছেন? নিচে আয়। পারবো না। তুমি কে যে তোমার কথা আমার শুনতে হবে? কি বললি? আমি তোর কেউ না? থাপ্পড় খেতে না চাইলে 2 মিনিটের ভিতরে বাইরে আয়। তার মাঝে 10 সেকেন্ড অলরেডি পার হয়ে গেছে। এটা বলেই ফোন কেটে দিল হৃদ। উপায় না পেয়ে বাইরে চলে গেল আরশি। কারণ এই ছেলের প্রতি বিশ্বাস নেই। দেখা যাবে ঠাস ঠাস করে মুহূর্তেই 2 গাল লাল করে ফেলবে। রাস্তার একপাশে পাশাপাশি হাঁটছে দুজন। গতকালকের মতো আজও আকাশে মস্ত বড় চাঁদ। হালকা হালকা বাতাসে গাছের পাতাগুলো দোল খাচ্ছে। আরশি চুপটি মেরে গুটি গুটি পায়ে হাঁটছে হৃদের পাশে। হৃদের দিকে একটু পরপর আর চোখে তাকাচ্ছে সে। হৃদ আরশির হাতের আঙুলের ফাঁকে তার আঙুলগুলো ঢুকিয়ে হাতটা আঁকড়ে ধরে সে। অবাক চোখে হৃদের দিকে তাকায় আরশি। কয়েকটা কুকুর বসে আছে রাস্তার পাশে। তা দেখে হৃদের আরও কাছে গিয়ে দাঁড়ালো আরশি। ঘড়ির কাঁটা তখন 10টা 30-এ। আরশি বলে ওঠে, আমরা কোথায় যাচ্ছি? কোথাও না। তাহলে আমরা কি এমনিতেই হাঁটছি? হুম। তাহলে অনেক তো হাঁটলাম, এবার বাড়ি চলুন, আমার ঘুম পাচ্ছে। আমার তো এইভাবে আজ সারা রাত হাঁটতে ইচ্ছে করছে। তাহলে আপনি হাঁটেন, আমি গেলাম। আচ্ছা যা। পেছনে দেখে আসা কুকুরগুলো মনে হয় এখনো বসে আছে। ঠোঁট ফুলিয়ে আবার হৃদের পাশে এসে দাঁড়ায় আরশি। এক প্রসারিত হাসিতে মেতে ওঠে হৃদ। আমি আপনার সাথে যাব। কোথায়? আপনি যেদিকে যাবেন। যদি জাহান্নামে যাই? তবুও যাব। হৃদ এবার দাঁড়িয়ে আরশির চোখে চক্ষু স্থির করে। এক হাত আরশির চোখের উপর থেকে নিচের দিকে হাত বুলিয়ে চোখ দুটি বন্ধ করে দিয়ে একটি একটি কাপড় দিয়ে চোখ দুটি বেঁধে দেয় সে। আরশিকে কোলে তুলে নিয়ে একটি জায়গায় নামিয়ে দেয় সে। পেছন থেকে আরশির চোখ খুলে দিয়ে পেছন থেকে জড়িয়ে আরশির কাঁধে থুতনিটা রেখে হৃদ বলে ওঠে, হ্যাপি বার্থডে মাই হার্ট। আরশি চোখ মেলে তাকিয়ে দেখে নদীর পাড়ে বড় গাছটার নিচটা শুধু মোমবাতির আলোয় জ্বলজ্বল করছে। পাশেই নদীর পাড়ে রাখা একটা নৌকা অসংখ্য ফুল দিয়ে সাজানো। তার মাঝখানে একটা কেকের সাথে বড় মোমবাতি। উল্টো ঘুরে অবাক দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে আছে আরশি। চোখে মুখে হাসির ঝলক। হৃদ আরশির 2 গালে হাত রেখে বলে ওঠে, কি ভেবেছিলি আমি বদলে গেছি? মাঝরাতে আরশির ফোন পেয়েই চমকে উঠলাম আমি। আরশি কখনো এত রাতে নিজে থেকে আমায় ফোন দেয় না, কারণ ফুপির ফোন থেকে আমায় কল দিতে হয়। তার কোনো পার্সোনাল ফোন নেই। কিন্তু আজ হঠাৎ ফোন করে একটু একটু কাঁদছে সে। তার কান্না আমার বরাবরই সহ্য হয় না। ইচ্ছে করে বাচ্চাদের মতো তাকে বুকের মাঝে লুকিয়ে কান্না অফ করে দেই। আমি উত্তেজিত হয়ে বললাম, কান্না করছিস কেন? কিছু হয়েছে? বল আমাকে। ফুপি বকেছে তোকে? কিন্তু সে কিছু না বলে কেঁদেই চলছে। আমার মাঝে অস্থিরতা ভাবটা
বেড়েই চলছে। তাকে বললাম, কি হয়েছে বল আমাকে। এই আরশি, ময়না পাখি, টিয়া পাখি, আমার কলিজার টুকরা। এবার আরশি মুখ খুলে বলল, আমায় বাঁচাও হৃদ ভাইয়া, আমায় বাঁচাও। এবার যেন আমার মাথাটা ঘুরতে শুরু করলো। নিঃশ্বাস যেন গলায় আটকে যাচ্ছে বারবার। তবুও তাকে জিজ্ঞেস করলাম, এখন কোথায় তুই? সে কাঁদতে কাঁদতে বলল, আমার রুমে, প্লিজ আমায় বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি ফোনটা পকেটে ভরেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। বাইকটা বের করে সা সা করে ছুটছি আরশিদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ির মাঝে তার কি এমন বিপদ হতে পারে তা ভাবারও সময় নেই আমার। শুধু এটাই এখন মাথায় আছে যে আমাকে আরশির কাছে যেতেই হবে। ফুপির বাড়িতে এসেই দৌড়ে আরশির রুমে গিয়ে তাকে বুকের সাথে চেপে ধরে বললাম, ঠিক আছিস? কিন্তু এবার দেখি তার হাবভাব পুরোটাই চেঞ্জ। খিক খিক করে হেসে উঠল সে। এবার রাগে ইচ্ছে করছে তার গালে একটা থাপ্পড় বসাতে, বাট এমনটা তাও আরশির ক্ষেত্রে আমার দ্বারা কখনো সম্ভব নয়। তাই তাকে বললাম, এসব কি আরশি? তুই জানিস আমি কতটা টেনশনে ছিলাম? আরশি হেসে বলল, আমি তোমাকে চিনি, এভাবে না বললে তুমি কখনোই আসতে না। যাও এখন বাজার থেকে আমার জন্য আইসক্রিম নিয়ে আসো, সারাদিন রোজা রেখে খেতে পারি না, আর সন্ধ্যার পর আম্মু খেতে দেয় না বলে ঠান্ডা লাগবে। তাই এখন আইসক্রিম খেতে না পারলে আমি মরেই যাব। এখন তুমি আমাকে বাঁচাবে, আইসক্রিম নিয়ে আসবে, কিন্তু আম্মু যাতে না দেখে। আমি তার পাশে বিছানায় বসে ঘাম মুছতে মুছতে বললাম, পারবো না আমি। আরশি একটু হেসে বলল, ব্যাপার না, তোমাকে কিভাবে টাইট দিতে হয় তাও আমার জানা আছে। এখন তুমি আইসক্রিম না আনলে আমি আম্মুকে গিয়ে বলে দেবো তুমি জোর করে আমাকে জড়িয়ে ধরে কিস করেছো। আরশির কথায় আমি চোখ বড় বড় করে বললাম, অতি আবেগে না হয় একটু জড়িয়ে ধরেছি, কিন্তু কিস কখন করলাম? আরশি হেসে বলল, সেটা আমি জানি আর তুমি জানো, অন্য কেউ তো আর জানে না। আমি হাত দুটো জোর করে বললাম, বোন মাপ চাই, তুই এখানে চুপচাপ বসে থাক, আর এই নিয়ে আমার ফোন, বসে বসে গেম খেল। আমি আইসক্রিম আনছি, তবুও এই আকামটা করিস না। ঈদের আগে বন্ধুরা বাড়িতে এসেছে, তাই সবাই একসাথে ঘুরতে বের হয়েছি। তখন আননোন নাম্বার থেকে একটা কল এলো। রিসিভ করতে দেখি আরশির কণ্ঠ। ভাইয়া প্লিজ তুমি তাড়াতাড়ি আমাদের এলাকার বাজারটায় আসো। কেন, কি হয়েছে? আর কার ফোন থেকে কল করেছিস? একটা রিসার্চের দোকান থেকে। এখন তুমি তাড়াতাড়ি আসো প্লিজ, কয়েকটা ছেলে। আর বলতেই ফোন কেটে গেল। তাকিয়ে দেখি আমার ফোনের চার্জ শেষ, তাই বন্ধ হয়ে গেছে। কয়েকটা ছেলে শব্দটা শুনতে আমার হৃৎপিণ্ডটা উঠানামা করতে লাগলো। বাইক নিয়ে ছুটলাম স্পিড 80+ বেগে। গিয়ে দেখি একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমি তার পাশে গিয়ে বাইক থেকে নেমে উত্তেজিত হয়ে বললাম, কি হয়েছে? কোন ছেলে তোকে কি বলেছে? আরে বলেনি, তুমি তো আমার পুরো কথা শোনার আগেই ফোন রেখে দিয়েছো। কয়েকটা ছেলে হলো আমার বান্ধবীর বয়ফ্রেন্ডগুলো, তারা বয়ফ্রেন্ড নিয়ে এসে ঈদের শপিং করে বেড়াচ্ছে, আর আমার সাথে এখন কথাও বলছো না কেউ। বয়ফ্রেন্ড পেয়ে আমার কোনো মূল্যই নেই এখন, তাই তোমাকে ডেকে আনলাম। এখন তোমার হাত ধরে ওদের সামনে সামনে ঘুরবো আর দেখাবো যে আমারও একটা কিউট বয়ফ্রেন্ড আছে। আমি রাগে নিজের চুল নিজে ছিঁড়ার মতো অবস্থা হলো। দুই হাতে নিজের চুল খামচে ধরে বললাম, বইন দয়া করে রাস্তার থেকে একটা ইট নিয়ে আমার মাথায় বাড়ি মার, এক বাড়িতে ইন্না লিল্লা হয়ে যাই, তবুও আর এত অত্যাচার করিস না। আরশিকে নিয়ে বাড়ি ফেরার পথে দেখলাম একজন লোক তার স্ত্রীকে ধরে ধরে গাড়িতে উঠাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে মহিলাটা প্রেগনেন্ট। আরশি আমার পাশে দাঁড়িয়ে বলল, মহিলার পেটটা এত বড় কেন?
আমি রেগে বললাম, ঢং করা বাদ দে, ও প্রেগনেন্ট, তাই তাই তার স্বামী তাকে গাড়ি করে নিয়ে যাচ্ছে। সে একটু ভেবে বলল, ও তার মানে পেটে বাবু আছে, তাই পেট এত বড়। আর আশেপাশের লোকটা তার জামাই? হুম। এরপর আরশি কি ভেবে যেন আর কিছু বলল না। তারপর চুপচাপ চলে গেলাম দুজন। কিন্তু বিষয়টা যে ঈদের দিন আমার উপর কাল হয়ে দাঁড়াবে তা আমি ভাবতেও পারিনি। 1 মাস রোজা রেখে শেষে ঈদের দিন আসলো। সকালে ফোন দিয়ে শুনলাম আরশি খাচ্ছে। ঈদের নামাজ শেষে ফোন দিয়েও শুনি আরশি খাচ্ছে। দুপুরে ফোন দিলেও শুনি আরশি খাচ্ছে। বিকেলে ফোন দিলেও শুনি নিজের জন্য নুডলস বানাচ্ছে। এমনকি সন্ধ্যায় তাদের বাসায় গিয়েও দেখলাম বসে বসে বিরিয়ানি খাচ্ছে। সারা মাস রোজা রেখে মনে হয় ঈদের দিন গত 1 মাসের খাওয়া একসাথে খাচ্ছে। মা, বাবা আর ফুপা ফুপি বসে বসে গল্প করছে, আর আমি আলাদা বসে চা খাচ্ছি তাদের থেকে একটু দূরে। তখনই আরশি সবার সামনে এসে বলল, একটা গুড নিউজ আছে। ফুপু স্বাভাবিকভাবেই বলল। কি নিউজ, বলে ফেল। আরশি পটপট করে বলে ফেলল, আমি প্রেগনেন্ট। আমি একটু অবাক হলেও হাসি পাচ্ছে খুব। সারাদিন খেয়ে এখন নিজেকে প্রেগনেন্ট দাবি করছে। সব শুনে ফুপা তো রেগে ফায়ার, ফুপিও রেগে বলল। বাচ্চার বাবা কে? আরশি আমার দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে রিত ভাইয়া, সে আমার বাবুর বাবা। আমি যা মুখে দেওয়ার মুহূর্তেই মুখ থেকে সব ছিটকে সামনে ফ্লোরে ছিটিয়ে পড়ল। আমি জানি আরশি হয়তো বিষয়টা গুছিয়ে বলতে পারিনি, তাই আমি উঠে আরশির কাছে গিয়ে বললাম, সব খুলে বল বোন, মান সম্মানটার খাইস না। তখনই আমার মা উঠে আমার গালে চড় বসিয়ে বলল, নির্লজ্জ ছেলে কোথাকার। তবুও আমি ঠান্ডা মাথায় মাকে বুঝিয়ে বললাম, আগে তোমরা আরশির পুরো কথাটা শুনো মা। এরপর ফুপি বলল, পুরো কথাটা কি আরশি? আরশি মাথা নিচু করে বলল, ওই দিন রাস্তায় পেট বড় একটা মহিলাকে দেখেছি। রিত ভাইয়াকে জিজ্ঞেস করলে সে বলল মহিলাটা প্রেগনেন্ট, তাই পেটটা বড়। আর সব সময় পাশে থাকা মানুষটা সেই বাবুর বাবা। তাই আজ আমার পেট বড় মানে আমিও প্রেগনেন্ট। আর সব সময় আমার পাশে থাকা মানুষটা হলো রিত ভাই, তাই সে আমার বাবুর বাবা। বলেই পেটের উপর হাত বুলাতে লাগলো আরশি। ফুপা সোফায় বসে থাকা অবস্থায় নিজের কপালে একটা একটা থাপ্পড় দিয়ে বিরক্তি প্রকাশ করলো। হয়তো আরেকটু হলে আমার সাথে সাথে আমার হবু শ্বশুর মশাই মানে ফুপাও হার্ট অ্যাটাক করতো।